এই যে দেখে দেখো আরাম 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 আরাম। আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি লাকি বিন্দাস ঝাক্কাস আর জোস আছি তোমাদের দোয়া আর ভালোবাসায়। আশা করি তোমরাও সবাই ভালো আছো। এই যে দেখতে পেলে আইলা, এটা কিন্তু গ্রামের সাধারণই একটা চিত্র। যখন নাকি অনেক শীত পড়ে তখন গ্রামের যে মুরব্বীরা রয়েছে তারা এমন আয়লাতে আগুন নিয়ে বসে বসে আগুন পোহায়। আর এখন যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি সকালবেলা, একদম কুয়াশায় ভরা, তাই না? দেখতে কিন্তু অনেকই ভালো লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। আমার দেখা সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে এটি, হবিগঞ্জ চুনারুঘাট। আসলে এখানের পরিবেশটা একদমই অন্যরকম। গ্রামীণ জীবনের যে সাধারণ জীবনযাপনটা রয়েছে এখানে না গেলে আমি বুঝতেই পারতাম না। বই পুস্তকে অনেক পড়েছি, কিন্তু সরাসরি এখানে গিয়ে দেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ অনেকেই নিশ্চয়ই চিনে গিয়েছ, আর অনেকেই চেনোনি। যারা চেনুনি তাদের জন্য বলছি, এগুলো হচ্ছে একটা লাঠির মধ্যে করে গোবর দিয়ে এভাবে লেপে দেয়া হয়, আর এগুলো কড়া রোদ্রের মধ্যে শুকিয়ে লার্কি চুলার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে রান্না করা হয়। আগে যখন আমি প্রথম এগুলো দেখতাম তখন আমার খুব ঘেন্না আসতো, আর বলতাম এগুলো দিয়ে কিভাবে রান্না করে, রান্না করতে গেলে গন্ধ আসে না? কিন্তু সত্যি বলছি, এগুলো দিয়ে কিন্তু রান্না করলে একদম গোবরের গন্ধ আশেপাশেও আসে না। তবে গ্রামীণ ভাষায় এটাকে কি বলে আমি জানি না, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছ শুকনা শুকনা ঘাস, এটি হচ্ছে আসলে ধান বোনার পরে ধান কাটার পরে এমন অবস্থাই হয়, এভাবেই করে রেখে দেয়া হয়। আমি যখন প্রথম এই ক্ষেত দেখি তখন ভাবতাম এগুলো কিভাবে তুলবে, আবার এটাতে কিভাবে ধান বুনবে। আসলে সবই আল্লাহর ইচ্ছা, এভাবে করেই রেখে দেয়া হয় এই জমিগুলো। এভাবে করে রাখলে বৃষ্টিতে ভিজে এবং রোদ্রে শুকে শুকে এগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়। আগে বাংলাদেশে একটি জমিতে 2 ধরনের ফসল উৎপাদন করা হতো, বছরে 2 ধরনের, কিন্তু এখন বছরে 3 ধরনের ফসল উৎপাদন করে কৃষকরা। এখন যেটি দেখতে পাচ্ছ, আমি গ্রামের যাওয়ার আগ পর্যন্ত এটাকে সবসময় ভাবতাম খ্যারের স্তূপ করা হয়, কিন্তু গ্রামীণ ভাষায় ওখানে এটাকে বলা হয় ফ্যান। আসলে এটা বিভিন্ন আঞ্চলিক ভাষা রয়েছে, তবে আমার শ্বশুরবাড়ির গ্রামে এটাকে ফ্যানই বলা হয়। বাংলা ছবির মধ্যে অনেক সময় দেখতাম নায়ক নায়িকারা গান গেয়ে গেয়ে পড়ে যায় এই খ্যারের ওপর মানে এই ফ্যানের ওপর। আসলে বাস্তব জীবনে কিন্তু এমন হয়ই না, কারণ আমি যখন এই ফ্যান ধরছিলাম তখনই দূর থেকে আমার উনি এবং আমার কিছু মুরব্বী রিলেটিভরা বলছে, বৌমা বৌমা ধরো না, তোমার হাত জ্বলবে, তোমার হাত ব্যথা করবে, হাত কেটে যাবে। কিন্তু আমি তো নাছোড় বান্দা, গ্রামীণ কোনো জিনিস দেখলে আমি আত্মহারা হয়ে যাই, তাই ধরে ধরে দেখছিলাম। কিন্তু মহাবিপদ ঘটে গেল তখনই, যখন আমি এভাবে ধরছিলাম তখন আমার হাতের একটি খুব প্রিয় একটি আংটি খুলে পড়ে গিয়েছিল। এই জায়গায় পড়ে গিয়ে কিন্তু খুঁজে পাওয়ার কথা না, কিন্তু আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি। কারণ এই যে দেখতে পাচ্ছ আমার উনি চলে এসেছে খোঁজার জন্য, উনি খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছেন। আসলে একটি কথা কি জানো, যাদের নাকি স্বর্ণ রয়েছে তারা যদি ঠিকমতো জাকাত আদায় করে তাহলে তাদের স্বর্ণের এক আনাও কখনো হারাবে না, কখনো চুরি হবে না, কখনো ডাকাতি হবে না, কখনোই ছিনতাই হবে না। আর এই কথাটি আমি মনে প্রাণে মানি।
যাই হোক, শেষ মুহূর্তে আমার আংটিটি পেয়ে আমি তো মহা খুশি। ক্ষেতের মাঝখান দিয়ে এই সরু রাস্তাটি, এখান দিয়ে হাঁটতে কিন্তু অনেকই ভালো লাগে। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে যাওয়া যায়। এটাকে গ্রামীণ ভাষায় বলা হয় আইল। আমার এখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছেলেরা, ওরা কিন্তু ঘুড়ি উড়াচ্ছে, আর আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি ওদের কাছে। কুয়াশায় ভরা ছিল ঘাসগুলো, দেখে আর লোভ সামলাতে পারলাম না। খালি পায়ে এই মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। ওই সময় যে একটা ফিলিংস এসেছিল, তোমাদেরকে যদি বোঝাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। সত্যি অসাধারণ একটি ফিলিংস। মাটির মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এভাবে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। বাকাট্টা। বাকাট্টা শুনে তোমরা অনেকেই ভাবছো, আরে লাকি কি বলছে, বাকাট্টা আবার কি? তোমরা যারা নাকি অনেকেই গ্রামে বড় হয়েছো আর যারা সকাল সকাল উঠেই এই খোলা মাঠে ঘুড়ি উড়েছ, তারা কিন্তু ভালো করেই জানো এই বাকাট্টা জিনিসটা আসলে কি। বাকারটা হচ্ছে এক ঘড়ি আর এক ঘড়িকে যখন কেটে দেয়, সেই কেটে দেয়া ঘড়িটি যখন অনেক দূরে উড়ে উড়ে চলে যায়, তখনই কিন্তু সবাই চিৎকার করে বলে বাকারটা। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক সকালের একটি দৃশ্য। সকাল সকালই ওরা ঘড়ি নাটায় নিয়ে চলে এসেছে এই খোলা মাঠে ঘোরার জন্য। আমি ঘুড়ি উড়াতে দেখেছি, কিন্তু আমি যেহেতু শহরের মেয়ে, দেখেছি ছাদের ওপরে বিকেলবেলা ঘুড়ি উড়াতে। কখনোই এভাবে এত বড় মাঠে সুন্দর করে নিজেরা তৈরি করে এইভাবে ঘুড়ি উড়াতে কখনোই দেখিনি, কিন্তু এখন দেখেছি। এই সময়ের ফিলিংসটা আসলে অন্যরকম। অনেক আনন্দ লাগছিল ওদের আনন্দ দেখে। তোমরা ওদের সাথে ঘুড়ি উড়ানো দেখো, আর আমি লাকি পুরন কথা নতুন করে বলে নেই। তোমরা যারা আমার চ্যানেলটি প্রথমে এসেছো এবং ভিডিও নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়েও বিন্দাস হয়ে আমার ভিডিওগুলো দেখে সুন্দর একটি কমেন্টস করতে পারো, এবং আমি উৎসাহিত হয়ে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদেরকে দিতে পারি। আর আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা যারা সব সময় আমার সাথে ছিলে এবং আছো, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। ওদের এমনভাবে ঘুড়ি উড়াতে দেখে আমারও খুব ইচ্ছে করছিল ঘুড়ি উড়াতে। আসলে আমি জীবনে সব ধরনের খেলাই খেলেছি। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, সাইকেল চালানো সব করেছি, কিন্তু একমাত্র এই ঘুড়িটাই উড়াতে পারিনি কখনো। চেষ্টা করেছি কিন্তু পারিনি। কেন জানি আমার হাতে ঘুড়ি উঠতেই চাইতো না। আমার ঘুড়ি দৌড়ে দৌড়ে চলে আসতো আমি লাকির কাছে। গ্রামে গেলে গ্রামীণ জীবনের সাথে আমি এমন করে মিশে যাই যে কি বলবো। ছোট ছোট অনেক কিছুই তোমাদের কাছে সাধারণ মনে হলেও আমার কাছে অসাধারণ মনে হয়। যেমন আমি যখন এই খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছিলাম, এই ছাগলটা তখন দেখলেই তো শুনতেই পেলে যে কত সুন্দর করে ডাকছিল। আমি অবাক হয়ে অনেকক্ষণ ওর পাশে গিয়ে ওর ডাকগুলো শুনছিলাম। ভোর হতেই এমন যাদের নাকি গৃহপালিত পশু রয়েছে, তারা এভাবেই মাঠে ছেড়ে দেয় তাদের পশুগুলো, আর পশুরা এভাবেই ঘুরে ঘুরে ঘাস খায়, ঘুরে বেড়ায়, তাদের খাবার খায়। আবার সূর্য ডুবে যাওয়ার আগেই তাদের এই পশুগুলোকে ঘরে নিয়ে যায়।
এই যে দেখতে পাচ্ছ খালের মতো, এটি কিন্তু কোনো খাল-টাল কোনো কিছুই না। এটি হচ্ছে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা। এক জমি থেকে আরেক জমিতে যেন খুব সুন্দর করে পানি চলে যায় এবং ফসলগুলো খুব সুন্দর করে পানি পায়, সেই ব্যবস্থাই করা হয়েছে এইভাবে। গ্রামীণ এমন সুন্দর পরিবেশ দেখে আমার ছোটবেলার একটা ছড়ার কথা মনে পড়ে গিয়েছে। সেটি হচ্ছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা মিলেমিশে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আগে এই ছড়াটা শুধুই মুখস্থ করার জন্যই মুখস্থ করা হয়েছে, কিন্তু এখানে গিয়ে আমি এই ছড়ার মর্মতা বুঝতে পেরেছি। বাংলাদেশ ৬ ঋতুর দেশ, আর এই ৬ ঋতুতে গ্রামের পরিবেশটা ৬ রকম রূপেই কিন্তু সেজে ওঠে। যখন এভাবে ধান কাটা হয় তখন মাঠের এক সৌন্দর্য, এবং যখন নাকি নতুন ধান বোনা হয় তখন গ্রামের সৌন্দর্য একদমই অন্যরকম। গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল সৌন্দর্য একরকম, এবং শীতের কুয়াশাচ্ছন্ন সৌন্দর্য আর এক রকম। আর বসন্তের সৌন্দর্য কি বলবো, এই সৌন্দর্যে আমার বিচ্ছুরাও আত্মহারা। দেখো, তাই কোথায় হ্যান্ডশেক করেছো? দেখতেই পাচ্ছ, আসলে ওরাও আমার মতো। শহরের বাচ্চারা সবসময় ফ্ল্যাট বাড়ি ঘরে বন্দি থাকে, তাই গ্রামীণ পরিবেশে এমন খোলা পরিবেশে গেলে ওরাও খুশিতে আত্মহারা হয়ে যায়। বাচ্চাদেরকে শহরের ইটবালির পাশাপাশি গ্রামের সৌন্দর্য দেখানো প্রতিটা মা বাবারই উচিত। যাদের নাকি নিজস্ব গ্রাম নেই তারা ছুটে যেতে পারো অজানা অচেনা কোনো গ্রামে, কারণ গ্রামের মানুষগুলো কিন্তু সত্যি সহজ সরল সাধারণ। তারা খুব সহজেই মিশে যেতে পারে সবার সাথে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা, ওরা কোনো কিছুতেই ভয় পায় না। সকালবেলা উঠেই এখানে সেখানে ছুটোছুটি করে দেয়। মা বাবাদের কোনো চিন্তাই নেই, বিশ্বাস আর ভরসা আছে, কারণ এটি হচ্ছে সহজ সরল জীবনযাপনেরই একটি অংশ। আর এই যে দেখো, মনের সুখে হাঁস পানিতে ভেসে বেড়াচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য, তাই না? সুন্দর একটি গ্রামের সাথে গ্রামীণ সহজ সরল জীবনযাপন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।